আপনাকে 1 লক্ষ টাকা দিয়েছে আর আপনাকে বলেছে এই টাকা নিয়ে একটি ইভেন্ট অর্গানাইজ করতে, তাহলে আপনি সেটা কিভাবে করবেন? আপনি কি কোনো রকমের প্ল্যানিং না করে, কোনো রকমের বাজেট না তৈরি করে আপনি আপনার কাজ করা শুরু করে দেবেন? নাকি আপনি সবকিছুর সম্পূর্ণ প্ল্যানিং তৈরি করবেন আর আপনি দেখবেন যে কোন কাজে কত টাকা খরচ হবে আর তার উপরে নির্ভর করে আপনি আপনার টাকাটা ম্যানেজ করবেন? আর এতে কোনো সন্দেহ নেই যে আপনি ওই 1 লক্ষ টাকা খুব ভালোভাবে ম্যানেজ করবেন। অন্যদিকে যদি আপনাকে বলা হয় আপনি যে টাকা প্রতি মাসে রোজগার করেন সেই টাকাটা আপনাকে ম্যানেজ করতে হবে, তাহলে আপনি সেটা করতে পারবেন না। এর কারণ হলো, যখন আমাদের নিজের টাকা ম্যানেজ করার কথা আসে তখন আগে থেকে আমরা এই কথাটা মেনে নিই যে আমার টাকা ম্যানেজ করার কি প্রয়োজন, আমি তো জানি আমার টাকা কোথায় কোথায় খরচ হচ্ছে। আর এই কথা সেই মানুষগুলোই বলে যারা এটা জানে না যে অল্প অল্প করে তাদের টাকা কত জায়গায় তারা নষ্ট করে দিচ্ছে। দেখুন, যেমন প্রতিটা মানুষ একই রকম হবার পরেও অন্যদের থেকে আলাদা হয়, একইভাবে আমাদের টাকার সঙ্গে বিহেভিয়ার অন্য মানুষের থেকে আলাদা হয়। কিন্তু আপনি টাকার সঙ্গে কি রকমের ব্যবহার করেন তার উপরেই নির্ভর করে যে আপনার ফাইন্যান্সিয়াল লাইফ কি রকমের হবে। কারণ যারা এই টাকাকে বোঝে এবং এই টাকার সঙ্গে ভালো বিহেভ করে, তারা টাকার জন্য নয় বরং তাদের টাকা তাদের জন্য কাজ করে, আর এরা তাদের টাকাকে ভালোভাবে ম্যানেজও করতে পারে। সাইকোলজি অফ মানি বইতে বলা হয়েছে, সফলতা আপনার আইকিউ, ইন্টেলিজেন্স অথবা নলেজের উপরে নির্ভর করে না, বরং এটা আপনার চিন্তার উপরে নির্ভর করে। যেমন আপনি কি রকমের চিন্তা করেন, আপনার ব্রেনে টাকার সম্পর্কে কি রকমের ইমেজ তৈরি করে রেখেছেন। এর কারণ হলো, আপনি টাকা সম্পর্কে যেমন চিন্তা তৈরি করে রাখবেন তার উপরে নির্ভর করবে যে আপনি আপনার টাকাকে ম্যানেজ করতে পারবেন কি পারবেন না। বেশিরভাগ মানুষ এই মানি ম্যানেজমেন্টকে খুবই হালকা ভাবে নেয়। তারা তাদের এই একটি ভুলের কারণে তাদের সারাটা জীবনে টাকার জন্য স্ট্রাগল করতে হয়। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার টাকাকে ম্যানেজ না করবেন ততদিন পর্যন্ত না আপনি আপনার টাকা সেভ করতে পারবেন আর না আপনি আপনার টাকাকে ইনভেস্ট করতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের আপনার টাকা ম্যানেজ করার কিছু উপায় বলবো। আর যদি আপনি ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউটের কারণে ওভার স্পেন্ডিং করছেন অথবা আপনার দ্বারা সেভিংস করা সম্ভব হচ্ছে না, তাহলে এই ভিডিওটা কেবলমাত্র আপনার জন্য। এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ক্যান ইউ অ্যাফোর্ড হোয়াট ইউ আর বাইং? হোয়াই ডিডন্ট দে টিচ মি দিস ইন স্কুল? বইয়ের অথর বলেন, বেশিরভাগ মানুষের এটাই হলো সমস্যা, তারা সবকিছু এখনই পেতে চায়। এরা এদের ডিজায়ারকে পোস্টপোন করতে পারে না। আমাদের যেটা চাই সেটা এখনই চাই, তার জন্য আমাদের কাছে এখন টাকা থাক অথবা না থাক। মানুষ সেই সময়ের অপেক্ষা করতে পারে না যখন সে সত্যি সেই জিনিসটা অ্যাফোর্ড করতে পারবে। এদের যেটা প্রয়োজন সেটা এরা কিনে নেয়, সেটা এদের ক্ষমতার বাইরে হলেও এরা লোন নিয়ে অথবা অন্য কোনো উপায়ে নিজের পছন্দের জিনিসটা দ্রুত কিনে নেয়। এরা একবারও এটা ভাবে না যে জিনিসটা তারা কিনছে সেটা কি তারা অ্যাফোর্ড করতে পারবে। আর এই কারণেই তাদের কাছে কখনোই টাকা বেঁচে থাকে না। এরা সবসময় টাকার অভাবের মধ্যে থাকে। তাই যে কোনো জিনিস কেনার আগে আপনি নিজেকে এই প্রশ্নটা অবশ্যই করবেন, যে জিনিসটা আপনি কেনার কথা ভাবছেন আপনি কি সত্যি ওই জিনিসটা অ্যাফোর্ড করতে পারবেন। আর যদি আপনি এটা না করেন আর যে জিনিসটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না সেটাও যদি আপনি কিনতে থাকেন, তাহলে এটা আপনার হ্যাবিট হয়ে যাবে আর খুব দ্রুত আপনি লোনের জালের মধ্যে আটকে যাবেন। কিন্তু যদি আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে জিনিসটা আপনি কিনছেন আপনি সেটা অ্যাফোর্ড করতে পারবেন কিনা, তাহলে এর ফলে আপনি অপ্রয়োজনীয় খরচ করা থেকে বেঁচে থাকতে পারবেন। আর কেবল এতটুকুই নয়, আপনি আপনার টাকাকে সেভ এবং ইনভেস্ট করতে পারবেন, যার ফলে আপনার টাকা গ্রো করবে এবং আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। আর পরবর্তীতে আপনি আরো বেশি দামি জিনিস কিনতে পারবেন। নাম্বার 2, লিভ বিলো ইয়োর মিনস। আপনার হয়তো এটা শুনে মনে হচ্ছে যে আমি আপনাকে কিপ্টে হবার জন্য বলছি, কিন্তু বিশ্বাস করুন আমি এমনটা বলছি না। লিভ বিলো ইয়োর মিনস এর অর্থ এটা নয় যে আপনি আপনার প্রয়োজনগুলোকে মেরে ভিখারির মতো বেঁচে থাকবেন, বরং এর অর্থ হলো আপনি আপনার খরচগুলোকে প্রায়োরিটাইজ করুন। আপনাকে আপনার অপ্রয়োজনীয় খরচ থেকে বেঁচে থাকতে হবে। যে জিনিসটা আপনার প্রয়োজন কেবলমাত্র তার উপরেই আপনি টাকা খরচ করবেন। যদি এমন কোনো জিনিস থাকে যেটা আপনার কোনো কাজের নয় অথবা এখন আপনার সেই জিনিসটার কোনো প্রয়োজন নেই, তাহলে আপনি তার উপরে আপনার টাকা নষ্ট করবেন না। কোনো একটি জিনিস যদি আপনার অনেক পছন্দ হয় তাহলে সেটা পরে কিনবো বলে রেখে দিন। আপনার কাছে যাই কিছু আছে সেই সব কিছু নতুন জিনিসের দ্বারা পরিবর্তন না করে আগের জিনিসগুলোকেই সঠিকভাবে ব্যবহার করা শিখুন। ছোটবেলায় আমাদের সমস্ত খরচ আমাদের বাবা মা দিত, তখন আমরা যাই কিছু চাইতাম সবকিছু আমাদের বাবা মা কিনে দিত। আর এই কারণেই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের এমন অভ্যেস তৈরি হয়ে গেছে যে আজও যাই কিছু আমাদের পছন্দ হয় সেটা আমাদের প্রয়োজন হোক অথবা না হোক আমরা সেটা কিনে নিই, কিন্তু সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করি না। আর যদি আপনার আমার কথাতে বিশ্বাস না হয় তাহলে একবার আপনি আপনার বাড়িতে এবং আপনার আলমারিতে দেখুন। আপনি একটা নয়, আপনি এমন অনেক কিছু দেখতে পাবেন যেগুলো আপনি ব্যবহারই করেন না। যেমন কিছু মানুষের অভ্যেস আছে যে তারা প্রতিটা অকেশনের জন্যই নতুন জিনিস কেনে। আর যদি আপনারও এমন কোনো অভ্যেস থাকে তাহলে আপনাকে আপনার এই অভ্যেস পরিবর্তন করতে হবে। আপনার কাছে যে জিনিসটা আগে থেকে আছে আপনাকে তার গুরুত্বটা বুঝতে হবে। যদি আপনার কাছে যাই কিছু আছে সেই সব কিছুকে প্রপারলি ব্যবহার করেন তাহলে আপনি আপনার অনেক টাকা বাঁচাতে পারবেন। কারণ এখন আপনার খরচটা আপনার বাবা মা নয় বরং আপনাকে করতে হবে। তাই ছোটবেলা থেকে সবকিছু কেনার যে অভ্যেসটা আপনার মধ্যে ছিল এখন সেই অভ্যেসটা আপনাকে ছেড়ে দিতে হবে। আর এই নিয়মটা পোশাক থেকে শুরু করে জুতো, ফার্নিচার ও বাড়ির ছোট ছোট জিনিসের উপর অ্যাপ্লাই হয়। আপনি একবার ভেবে দেখুন, যদি আপনি আপনার গাড়ি, এসি, ফ্রিজ এই সব কিছুকে ভালোভাবে ব্যবহার করেন তাহলে এটা দীর্ঘদিন পর্যন্ত ভালোভাবে চলবে আর আপনার রিপেয়ারিং কস্ট অনেক কম লাগবে। আর বারবার আপনাকে এই সমস্ত কিছু পরিবর্তন করতে হবে না। যদিও এই সব কিছু রিপেয়ারিং কস্ট আমাদের বেশি মনে হয় না, কিন্তু যদি
যদি আপনি লং টার্মের কথা চিন্তা করেন তাহলে এই ছোট অ্যামাউন্টটাই অনেক বড় হয়ে যাবে। মানি ম্যানেজমেন্টের অর্থ এটা নয় যে আপনাকে কেবলমাত্র টাকা বাঁচাতে হবে, বরং মানি ম্যানেজমেন্টের মধ্যে টাকা খরচ হওয়া থেকেও বাঁচাতে হবে। দেখুন, আপনাকে আপনার ইচ্ছে মেরে ফেলতে হবে না, আপনাকে কেবল আপনার নিডস ও উইসের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। সম্ভব হলে আপনি খাতা কলম নিয়ে আপনি আপনার একটি বাজেট প্ল্যান তৈরি করে নিন, আর এরপরে আপনি আপনার ওই বাজেটটাকে ফলো করুন। শুরুর দিকে আপনার বাজেট ফলো করতে সমস্যা হবে, কিন্তু কিছু সময় বাজেট ফলো করার পরে এটা আপনার হ্যাবিট হয়ে যাবে, আর আপনি খুব সহজেই আপনার টাকাকে ট্র্যাক করতে পারবেন। বাজেট তৈরি করার পিছনে লজিকটা খুবই সাধারণ। যদি আপনার ইনকাম কম হয় তাহলে আপনি আপনার খরচও কম করবেন, কারণ যদি আপনি আপনার ইনকামের তুলনায় বেশি টাকা খরচ করেন তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু যদি বাজেট তৈরি করে একবার আপনি আপনার টাকা ম্যানেজ করা শিখে যান তাহলে ধীরে ধীরে আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে যাবেন। বাজেট 3টে স্টেপে তৈরি করা হয়: ডেভেলপিং, ট্র্যাকিং এবং অ্যানালাইজিং। সবার আগে আপনাকে আপনার বাজেট তৈরি করতে হবে, যেখানে আপনি দুটো কলাম তৈরি করুন। প্রথম কলামে আপনি আপনার স্যালারি, বোনাস, এক্সট্রা অথবা সাইড ইনকাম লিখে নিন, আর দ্বিতীয় কলামে আপনার সমস্ত খরচ, যেমন রেন্ট, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, এই সব কিছু লিখে নিন। এরপরে আপনার টোটাল ইন এবং টোটাল আউট, অর্থাৎ কত টাকা আপনি ইনকাম করেছেন এবং কত টাকা খরচ করেছেন সেটাকে ক্যালকুলেট করুন। দেখুন, ম্যাক্সিমাম মানুষ এখানেই ভুলটা করে। মানুষ বাজেট তৈরি করার এই প্রথম স্টেপটা তো পূর্ণ করে নেয়, কিন্তু পরবর্তী দুটো স্টেপকে স্কিপ করে দেয়, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনি সত্যি সিরিয়াস হয়ে থাকেন তাহলে কোনো মূল্যেই এই 3টি স্টেপের মধ্যে একটি স্টেপকেও স্কিপ করবেন না। বাজেট ডেভেলপ করার পরে মাসের প্রথম তারিখ থেকেই আপনার বাজেটকে ট্র্যাক করুন। আপনি দেখুন অন্য কোনো জায়গায় অতিরিক্ত খরচ করছেন না তো। আর এরপরে আপনি দ্বিতীয় মাসের প্ল্যানিং তৈরি করুন। এভাবে বাজেটের উপরে কাজ করা আমি জানি আপনার জন্য একটু কঠিন হবে, কিন্তু যখন 2-3 মাস আপনি এই কাজটা করে নেবেন তখন এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কয়েক মাস বাজেট তৈরি করা এবং সেটাকে ট্র্যাক করার পরে এখন সময় হলো নিজের বাজেটকে অ্যানালাইজ করার। আপনাকে দেখতে হবে আপনার বাজেট কিভাবে চলছে, আপনি কতটা বাজেট ফলো করতে পেরেছেন, আর আপনি কতটা ফালতু খরচ করেছেন। আপনার বাজেটের মধ্যে আপনি যেখানেই লুপ হোল দেখতে পাবেন সেটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মডিফাই করুন। মানি ম্যানেজমেন্টটা একদিনের কাজ নয় যে আপনি আজ করবেন আর আপনার কাজ শেষ হয়ে যাবে। আজ মানুষ টাকা রোজগার করার জন্য না জানি কত কি করছে, কিন্তু এই সব কিছু করে লাভ কি হবে? যতক্ষণ পর্যন্ত আপনি পার্সোনাল ফাইন্যান্স না শিখবেন, আপনি আপনার মানি ম্যানেজমেন্ট ঠিকভাবে না করবেন, ততক্ষণ পর্যন্ত এই সব কিছুর কোনো মূল্য নেই। পার্সোনাল ফাইন্যান্স শেখার জন্য আপনাকে প্রতি সপ্তাহে এর সম্পর্কে কোনো না কোনো কিছু পড়তে হবে অথবা দেখতে হবে। আর যখন আপনি নিজেকে ফাইন্যান্সিয়ালি এডুকেট করা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক দিকে যাচ্ছেন। যখন আমরা পার্সোনাল ফাইন্যান্স শেখার কথা বলি তখন অনেকেই ফাইন্যান্সের উপরে বই কিনে নিয়ে আসে, যে বইটা তারা সঠিকভাবে কোনোদিনও পড়ে না। তাই শুরুর দিকে ফাইন্যান্স সম্পর্কে পড়ার থেকে ভালো হলো আপনি ফাইন্যান্স রিলেটেড ভিডিও দেখুন। এর ফলে